আজকে আমরা ঢাকার এমন এক ইতিহাসে ডুব দেব যা হয়তো অনেকেই জানেন না। এমন এক সময়ের গল্প যখন এই শহরটা পরিচিত ছিল হাতির শহর হিসেবে। এই গল্পের শুরুটা কিন্তু আমাদের আশেপাশেই, ঢাকার খুব পরিচিত কিছু নামের মধ্যেই লুকিয়ে আছে। এই নামগুলো তো এমনি এমনি আসেনি, তাই না? এর পেছনে আছে এক বিরাট ইতিহাস। চলুন আজ এই নামগুলোর পেছনের সেই রহস্যটাই ভেদ করা যাক। আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া যাক ঢাকার সেই প্রায় হারিয়ে যাওয়া সময়ে। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ করে হাতি কেন ঢাকার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, এমন একটা সময়ে যখন ঢাকা তার সব জৌলুস প্রায় হারিয়ে ফেলেছিল। একবার ভাবা যায়, ১৭০৪-এ রাজধানী মুর্শিদাবাদে চলে যাওয়ার পর যে শহরের জনসংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ, সেটা কমে এসে দাঁড়ালো মাত্র ৫৯,০০০-এ। মানে দুর্ভিক্ষ আর মহামারীতে শহরটা তখন প্রায় একটা ভুতুড়ে নগরী। ঠিক এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই কিন্তু একটা নতুন সম্ভাবনা জন্ম নিয়েছিল, যা ঢাকাকে আবার জাগিয়ে তোলে। আর সেই সম্ভাবনার নাম ছিল হাতিখেদা, মানে বুনো হাতি ধরার এক বিশাল সরকারি আয়োজন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হাতি ছিল এক কথায় একটা কৌশলগত সম্পদ। ভাবুন একবার, দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধ সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়া কিংবা নতুন নতুন এলাকা দখল করা, এসব কাজে হাতির কোনো বিকল্পই ছিল না। তাই তাদের কাছে হাতি ধরাটা ছিল সর্বোচ্চ গুরুত্বের একটা কাজ। আর এই হাতি ধরাকে কেন্দ্র করেই শুরু হয় এক রোমাঞ্চকর কিন্তু একই সাথে ভয়ঙ্কর এক অভিযানের গল্প। হাতি ধরার এই বিশেষ পদ্ধতির নাম ছিল খেদা। আর এটা মোটেও কোনো সাধারণ শিকার ছিল না, বরং রীতিমতো এক সামরিক অভিযানের মতো ব্যাপার, যেখানে শত শত মানুষের নিখুঁত বোঝাপড়া আর সমন্বয়ের দরকার হতো। এক একটা খেদা অভিযানে ৩০০রও বেশি লোকের দরকার হতো, যাদের বলা হতো গারোয়া। আর কাজটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। বুনো হাতির পালকে বাঘে আনতে গিয়ে কত যে মানুষ প্রাণ হারিয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এত ঝুঁকি থাকা সত্ত্বেও এই কাজের জন্য লোকের অভাব হতো না। এই পুরো আয়োজনের আসল নায়ক কিন্তু ছিলেন মাহুতরা। তাদের সাহস, অবিশ্বাস্য দক্ষতা আর হাতির সাথে যে অদ্ভুত এক বোঝাপড়া তারা তৈরি করতেন, সেটা ছাড়া এত বড় একটা কাজ করা এক কথায় অসম্ভব ছিল। আচ্ছা, এই যে এত এত হাতি ধরা হতো, এদের সবাইকে কোথায় নিয়ে যাওয়া হতো? চলুন এবার সেই বিখ্যাত জায়গায় যাওয়া যাক, ঢাকার পিলখানায়। পিলখানা নামটা শুনলেই বোঝা যায় হাতির আস্তাবল। বুড়িগঙ্গার কাছে তৈরি করা এই বিশাল ডিপোটাই ছিল পুরো বাংলা অঞ্চলে ব্রিটিশ সরকারের হাতি সংক্রান্ত সব কাজের কেন্দ্রবিন্দু, বলা যায় নার্ভ সেন্টার। তৎকালীন সুপারিনটেন্ডেন্ট জিপি স্যান্ডারসনের লেখা পড়লে তো অবাক হতে হয়। পিলখানা যেন ছিল নিজেই একটা ছোটখাটো শহর। হাতির জন্য ইটের তৈরি পাকা আস্তবাল, অসুস্থ হাতির জন্য আলাদা হাসপাতাল, বিশাল খাবারের গোদাম, এমনকি মাহুতদের চিকিৎসার জন্যও আলাদা ডাক্তার ছিল। কি ছিল না সেখানে! এই মাহুতরা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন যে তাদের বসবাসের জন্য যে এলাকাটা গড়ে ওঠে, সেই মাহুতটুলি ঢাকার মানচিত্রেরই একটা স্থায়ী অংশ হয়ে যায়। তাদের জীবনটা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল এই শহরের সাথে। কিন্তু এই পুরো ব্যবস্থার একটা অন্য পিঠও ছিল। চলুন এবার এই খেদা পদ্ধতির আড়ালে যে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ আর তার সুদূরপ্রসারী প্রভাবটা ছিল, সেটা একটু বোঝার চেষ্টা করি। শুরুর দিকে ব্যক্তিগত আর সরকারি দুইভাবেই খেদা চলত, কিন্তু ব্রিটিশ সরকার আস্তে আস্তে পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ১৮৭৯ সালে এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট নামে একটা আইন পাশ করে তারা হাতি শিকার আর ব্যবসার উপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, স্থানীয় মানুষ যারা হাজার বছর ধরে শিকার করে আসছিল, তাদের সেই অধিকার এক কলমের খোঁচায় কেড়ে নেওয়া হলো। আর এখানেই আমরা এই ব্যবস্থার দ্বৈত চরিত্রটা দেখতে পাই। একদিকে যেমন এটা নির্বিচারে হাতি শিকার হয়তো বন্ধ করেছিল আর মাহুতদের মতো দক্ষ মানুষের জন্ম দিয়েছিল, তেমনি অন্যদিকে এটা ছিল প্রাকৃতিক সম্পদের ওপর ঔপনিবেশিক শোষণ আর ক্ষমতা দখলের একটা নিখুঁত হাতিয়ার। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই ইতিহাসকে আমরা কিভাবে মনে রাখব? এটা কি শুধুই মানুষের অবিশ্বাস্য দক্ষতা আর সাহসিকতার এক গল্প, নাকি ঔপনিবেশিক শোষণ আর প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারের এক নিষ্ঠুর অধ্যায়? উত্তরটা হয়তো এত সহজ নয়।